ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইমু ব্যাচে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বিশেষ লেসন আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, এই লেসন আলোচনায় সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার আলী হাওলাদার, সহযোগী অধ্যাপক, প্রজেক্ট ডিরেক্টর ইমু এবং অধ্যক্ষ ক্যামব্রিয়ান টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিপাক ও শোষণের প্রথম যে লেসনটি রয়েছে সেই লেসনটি। কিন্তু মনে রাখা জরুরি যে এই লেসনটি আমাদের 27 নম্বর লেকচার। এই লেসনটি অনেক বড়। তোমাদের সুবিধার্থে আমরা বা আলোচনার সুবিধার্থে 27.1 অর্থাৎ আজকের এই লেসনটি 27, কিন্তু আমরা এটিকে 3টি ভাগে ভাগ করেছি। তো মনে রাখবে যে আমাদের এই লেকচার 27.1, 27.2 এবং 27.3 এই 3টি ভাগে আমরা এটিকে ভাগ করেছি। যেহেতু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপারের মধ্যে এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট, তার মধ্যে আবার এই ফার্স্ট লেসনটি আরও ইম্পর্ট্যান্ট। এই জন্যই আমরা এটিকে একটু স্প্লিট করে খুব ভালোভাবে আলোচনার সুবিধার্থে এটাকে ভাগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের এই আলোচনাটি আমাদের লেকচার শিট নাম্বার 27, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেকচার শিট নাম্বার 27, তার উপরে ভিত্তি করে আমরা এটি করেছি। লেকচার শিট একটি, কিন্তু এই 27 লেকচার শিটের উপর ভিত্তি করে আমরা 3টি ক্লাসে বা 3টি লেকচারে সাজিয়েছি। এই জন্য 27.1, 2 এবং 3। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমরা এখানে একটা সিস্টেম বা একটা তন্ত্রকে নির্দেশ করেছি। তাহলে এখানে মানবদেহের কোন তন্ত্রকে নির্দেশ করা হয়েছে আমরা সহজেই এটি দেখে অনুমান করতে পেরেছি যে এটি হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমরা একটা হিউম্যান বডিতে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটা তন্ত্রকে, বিশেষ একটা তন্ত্রকে হলো রিলেট করা হয়েছে বা নির্দেশ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যকৃৎ, আমরা স্টোমাক দেখতে পাচ্ছি, আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো নিয়েই আমাদের কি, আমাদের পরিপাকতন্ত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আসলে এই পরিপাকতন্ত্রের গঠন নিয়ে আলোচনা করব। যদিও আমরা এই পরিপাকতন্ত্রের যে ফার্স্ট লেসনটি রয়েছে সেখানে মুখ বিবরে পরিপাক এবং পাকস্থলীতে পরিপাক, এই দুটি বিষয়ে বা দুটি অংশের মধ্যে পরিপাক প্রক্রিয়া আলোচনা করা হয়, কিন্তু নবম দশম শ্রেণীতে তোমাদের কিন্তু এই সংক্রান্ত খুব বেশি ডিটেলস আলোচনা নেই। আবার ইন্টারমিডিয়েটে উঠেও কিন্তু তোমাদের এই পরিপাকতন্ত্র নিয়ে খুব বেশি ডিটেলস বলা নেই। যদিও প্রত্যেকটি অংশে পরিপাকের প্রক্রিয়া বা প্রত্যেকটি গ্রন্থি তোমাদের এখানে পড়ানো হয়, এই জন্য আমরা একটু ভালোভাবে স্টাডি করার জন্য কিন্তু এই তন্ত্রটি নিয়ে আগে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে আজকের যে আলোচিত বিষয় সেটি হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র এবং পরিপাকতন্ত্রের মধ্যে কিভাবে আমাদের বিভিন্ন অংশের মধ্যে বা বিভিন্ন অংশ নিয়ে পরিপাকতন্ত্রটি গঠিত সেটি আমরা এখানে দেখার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরিপাকতন্ত্র শুরু হয় একেবারে মুখ বিবর দিয়ে, ওকে। এরপরে আমাদের কি ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস দেখো এখান থেকে ইসোফ্যাগাস, তারপরে কোথায় স্টোমাক, স্টোমাকের পরে আমরা দেখি যে এর সাথে গ্ল্যান্ড রয়েছে এবং এরপরে স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন, ওকে। এভাবেই আমাদের এই পরিপাকতন্ত্রটি গঠিত বা এই অংশগুলো নিয়ে গঠিত। তো আমরা আজকে এই প্রত্যেকটি অংশ নিয়েই আলোচনা করব, যে মুখ বিবর থেকে শুরু করে আমাদের অ্যানাস বা পায়ু পর্যন্ত এই পুরো যে ট্র্যাকটা, এলিমেন্টারি ট্র্যাকটা এবং তার সাথে বিভিন্ন গ্রন্থিগুলো আছে সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এই পর্যায়ে আমরা এই পাঠের উপর যে শিখনফলটি রয়েছে সেটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিপাকতন্ত্র কী তা বলতে পারবে, পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই জেনে নেই যে পরিপাক কী। আমরা জানি যে আমরা পরিপাক প্রক্রিয়ায় কী করি, বিভিন্ন জটিল
যে অদ্রবণীয় খাদ্যদ্রব্য আছে, সেই জটিল অদ্রবণীয় খাদ্যদ্রব্য উৎসেচকের প্রভাবে বা এনজাইমের প্রভাবে ভেঙে গিয়ে সরল এবং শোষণ উপযোগী যে উপাদানে পরিণত হয় তাকেই বলছি আমরা পরিপাক প্রক্রিয়া। এবং এগুলোর শেষে দেহ থেকে যে অপাচ্য অংশ আছে সেটি নিষ্ক্রান্ত হয়, এটিও পরিপাক প্রক্রিয়ার একটি অংশ। তাহলে এখানে আমরা বলছি যে জটিল অদ্রবণীয় খাদ্য কার প্রভাবে? উৎসেচকের প্রভাবে কিসে পরিণত হয়? সরল দ্রবণীয় খাদ্যে পরিণত হয় এবং সেটি সহজে শোষণ এবং আত্তীকরণ উপযোগী হয়ে থাকে, আমরা তাকেই বলছি হলো পরিপাক প্রক্রিয়া। ঠিক এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে জটিল খাদ্য সেটি এনজাইমের প্রভাবে কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। ভেঙে কোথায়? সেটি আমাদের অন্ত্রের যে ভিলাই, মাইক্রোভিলাই রয়েছে সেখানে কি হয়? শোষিত হয় এবং শেষ পর্যন্ত সেটি কি হয়? আত্তীকরণ হয়। কোষের মাধ্যমে সেগুলো আত্তীকরণ হয়ে থাকে। এই যে প্রসেসটা, এটি হচ্ছে পরিপাক প্রক্রিয়া। এটি মানে অসংখ্যবার বিভিন্ন বোর্ডের মধ্যে এই পরিপাক কি এই প্রশ্নটি এসেছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের প্রাত্যহিক খাদ্যের যে একটা চাহিদা বা একটা তালিকা, সেই বিষয়টি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে কী পরিমাণ আমাদের খাদ্যের যে বিভিন্ন 6টি উপাদান রয়েছে সেটি আমাদের দেহের জন্য কী পরিমাণ প্রাত্যহিকভাবে দরকার সেটি একটু জানার চেষ্টা করছি। যেমন শর্করা 450 থেকে 600 গ্রাম পর্যন্ত প্রয়োজন, আমিষ 100 থেকে 150 গ্রাম প্রয়োজন, এরপর স্নেহ উপাদান 45 থেকে 50 গ্রাম পর্যন্ত প্রয়োজন, ভিটামিন হচ্ছে যে 5600 মিলিগ্রাম প্রয়োজন, 5.6 গ্রাম পর্যন্ত প্রয়োজন। এরপর খনিজ লবণ 10 গ্রাম প্রয়োজন এবং শেষে হলো পানি 3000 ml বা 3 লিটার পর্যন্ত আমাদের দেহের জন্য কিন্তু প্রাত্যহিকভাবে প্রয়োজন। যদিও আমাদের এই পানি আরও বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন বা বেশি পরিমাণে ইনটেক প্রয়োজন আমাদের সকল ধরনের শারীরবৃত্তীয় কার্যাবলী খুব ভালোভাবে পরিচালনা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে বিভিন্ন রকম যে প্রাত্যহিক খাদ্যের চাহিদা আমাদের রয়েছে, এই চাহিদাগুলো কিন্তু সুষম পুষ্টি গ্রহণের একটা বা ব্যালেন্সড ডায়েটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেক সময় কতটুকু পরিমাণ শর্করা আমাদের ডেইলি ইনটেক করতে হয়, কী পরিমাণ আমিষ ইনটেক করতে হয়, কী পরিমাণ স্নেহ জাতীয় কিংবা ভিটামিন, খনিজ উপাদান, পানি আমাদেরকে ইনটেক করতে হয় আমাদের ভালো থাকার জন্য, এই যে ব্যালেন্সড ডায়েটটা, এই যে ব্যালেন্সড ফুড চার্টটা আমরা আসলে মেনটেন করতে পারি না, অনেকেই মেনটেন করতে পারি না। কিন্তু আমাদের মনে হয় যে এই সংক্রান্ত একটু নলেজ সকলের থাকা দরকার যে কী পরিমাণ কোন উপাদান আমাদের শরীরের জন্য প্রয়োজন। কোন উপাদান খুব বেশি পরিমাণে হলে সেটিও যেমন ক্ষতিকর, আবার কম হয়ে গেলেও সেটিও কিন্তু আমাদের দেহের জন্য মানে পুষ্টি উপাদানের জন্য, পুষ্টি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থীরা, তো এই উপাদানগুলোকে আমাদের বা সুষম পুষ্টি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সুষম পুষ্টি গ্রহণের উপকারিতা আমাদের জানতে হবে। আমাদের এই সুষম পুষ্টি উপাদান গ্রহণ করলে প্রথম যে উপকারটা সেটি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়? বৃদ্ধি পায় এবং আমাদের শরীরের মধ্যে আসলে রোগ ব্যাধি বা রোগ বালাই কিন্তু আক্রমণ করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক সব ধরনের বিকাশের ক্ষেত্রে এটি প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আমাদের দেহের সব ধরনের শারীরবৃত্তীয় যে কার্যাবলীগুলো ঘটে, সেই শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো ঘটার জন্য আমাদের এই ব্যালেন্সড ডায়েট প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে একদম মুখ বিবর থেকে শুরু হয়ে অ্যানাস বা পাই পর্যন্ত বিস্তৃত, সেটি সম্পর্কে এটি জানি। আমরা নবম দশম শ্রেণীতে আমরা আলোচনা পড়েছি, আর একটু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের ঠিক মৌখিক গহ্বরের আশেপাশে থাকে হলো 3 ধরনের লালা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এরপর আমাদের কি রয়েছে? একটি পেশিবহুল জিহ্বা রয়েছে এবং যার মধ্যে অনেক ধরনের টেস্ট বাড বা স্বাদকোরক রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে এপিগ্লোটিস, যেটি আমাদের শ্বাসনালীর ভেতরে খাদ্যদ্রব্য প্রবেশ করতে বাধা দেয় এবং সেটি আমাদের ইসোফ্যাগাসের ভেতরে খাদ্যদ্রব্যকে ঠেলে দিতে সহায়তা করে। এই হচ্ছে খাদ্যনালী বা ইসোফ্যাগাস। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিভার, সবচেয়ে বড় আমাদের যে গ্রন্থি সেটি হচ্ছে যকৃৎ বা লিভার, যার ভেতরে আমাদের প্রায় 500 ধরনের কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে। স্টোমাক, এবং এই হচ্ছে আমাদের পিত্তথলি, এর মধ্যে রয়েছে অগ্নাশয়, যেটি হচ্ছে আমাদের একটা মিশ্র গ্রন্থি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভেতরের দিকে একটি মরিচ আকৃতির বা পাতা আকৃতির গ্রন্থি, যাকে বলছি আমরা কি? অগ্নাশয়। এরপর রয়েছে হলো ডিউডেনাম, যদিও মার্কিংটা এই পর্যন্ত ডিউডেনামকে আমরা মার্কিং করেছি এখানে, এই অঞ্চলটা হচ্ছে কি? ডিউডেনাম। পাকস্থলীর পরের এই যে বাঁকানো অঞ্চলটার নাম বলছি আমরা কি? ডিউডেনাম। এরপরে হচ্ছে ডিউডেনামের পরে থাকে হলো কি? জেজুলাম এবং এরপরে থাকে হলো ইলিয়াম। তো এই যে আমাদের
ডিউডেনামের পরে কি থাকে, যে আমাদের আরও দুটি স্মল ইন্টেস্টাইনের অংশ রয়েছে, সেটি হচ্ছে যে জেজুনাম এবং ইলিয়াম। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এরপরে থাকে হলো সিকাম, এই যে যেখান থেকে আসলে কি হয়, ইলিয়ামটা যুক্ত হয় যে বৃহদন্ত্রের সাথে, সেই অঞ্চলের নাম বলছি আমরা হলো সিকাম। এখানে এই উদ্গত অঞ্চলের নাম বলছি আমরা অ্যাপেন্ডিক্স, এখানে এই স্ফীত অংশের নাম বলছি আমরা পায়ুর উপরের দিকে রেকটাম, তারপরে হলো অ্যানাস। তো এই পুরোটাই হচ্ছে আমাদের যে একটা পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমরা এটিকে যদি আরও একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে দেখব যে আমাদের এগুলো কি কি প্রয়োজনে আমাদের স্রষ্টা আমাদের দেহের মধ্যে দিয়ে রেখেছে এজন্যই যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যগুলো আছে, এগুলো সুষ্ঠুভাবে পরিপাক করে এবং শোষণ করে আমাদের প্রত্যেকটা কোষ থেকে কোষের অভ্যন্তরে এগুলো সেন্ড করার জন্য আমাদের এই প্রসেসটা। তা আমরা এগুলোকে বলছি হলো ফুড। বিভিন্ন ধরনের খাবার আছে, কার্বোহাইড্রেট ফুড, এরপর কি রয়েছে, যে আমাদের প্রোটিনাস ফুড রয়েছে এবং ফ্যাট রয়েছে। ওকে, 3 ধরনের খাদ্যদ্রব্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কি হয়, এগুলো কি হচ্ছে যে এগুলো ইনজেস্টেড হয়, আমাদের দেহের ভেতরের দিকে এগুলো কি হয়, ইনজেস্টেড হয়, এবং এরপরে আমরা দেখি যে এগুলো এনজাইমের প্রভাবে কি হয়, ভেঙে যায়। তারপরে কি তৈরি হয়, যেগুলো থেকে নিউট্রিয়েন্ট তৈরি হয়, অর্থাৎ এগুলো থেকে বিভিন্ন ধরনের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো তৈরি হয়, শেষ পর্যন্ত এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহের মধ্যে অ্যাবজর্ব হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রসেসটাকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, যে তোমরা দেখো যেখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন এবং ফ্যাট, এগুলো কি করছে, যেগুলো এনজাইমের প্রভাবে ভেঙে যায় আমাদের দেহের পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে, সেটি ভেঙে গিয়ে কিসে পরিণত হচ্ছে, যে নিউট্রিয়েন্ট উপাদানের মধ্যে পরিণত হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করো, এগুলোকে কিসে পরিণত করে, নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানে পরিণত করে। এটিকে যদি আমরা আরেকটু ভালোভাবে একটু পর্যবেক্ষণ করি, তাহলে এখানে একটু লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই 3 ধরনেরই খাবার, যে জটিল খাবারগুলো, সেগুলো ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়। অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট ভেঙে কিসে, গ্লুকোজে, আমিষ ভেঙে কিসে পরিণত হয়েছে, অ্যামিনো অ্যাসিডে, স্নেহ জাতীয় খাদ্যদ্রব্য ভেঙে কিসে পরিণত হয়েছে, ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য একটা গ্রুপ অফ এনজাইম রয়েছে। এই গ্রুপ অফ এনজাইমকে আমরা বলেছি হলো অ্যামাইলোল্যাটিক এনজাইম, যেখানে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ এবং সুক্রেজ থাকে। এরপর আমিষকে ভাঙার জন্য থাকে প্রোটিওলাইটিক এনজাইম, এই গ্রুপকে বলছি আমরা প্রোটিওলাইটিক এনজাইম। পেপসিন, রেনিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো প্রোটিওলাইটিক এনজাইম। এরপর হলো স্নেহজাতীয় খাদ্যদ্রব্যকে ভাঙার জন্য থাকে হলো লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্ট্রল, স্টারেজ, এই জাতীয় এনজাইম। তাহলে অ্যামাইলোলাইটিক কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে, প্রোটিওলাইটিক প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে, এবং লাইপোলাইটিক এনজাইম লিপিডকে ভেঙে কিসে পরিণত করে, ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। এই হচ্ছে প্রসেস, মানে খাদ্য পরিপাকের ফলাফল স্বরূপ আমরা এই বিষয়টি আমরা দেখে থাকি, যে তাদের ফলাফল স্বরূপ এই জিনিসগুলো এখানে তৈরি হয়। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের ওরাল ক্যাভিটি বা আমাদের মৌখিক গহ্বর, সেটি পুরো এক জোড়া কি নিয়ে গঠিত, আমাদের ঠোঁট নিয়ে গঠিত। এখানে কি রয়েছে, সংযোজক কলা রয়েছে, ঐচ্ছিক পেশি রয়েছে, এবং আমাদের এরপর থেকে শুরু হয় কি, পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালীর শুরু মুখ থেকে, এবং এটি নাসিকা ছিদ্রের নিচে অবস্থিত এক আড়াআড়ি ছিদ্র, যা উপর ও নিচের ঠোঁট দ্বারা কি থাকে, বেষ্টিত অবস্থায় থাকে, এবং ঠোঁট দুটি যোজক কলা এবং ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত। এবার আমরা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের এই বাক্কাল ক্যাভিটি বা আমাদের মৌখিক গহ্বরের ভেতরে, মুখ বিবরের ভিতরে, যে নামেই তোমরা বলো না কেন, এগুলো প্রত্যেকটি নামেই বলা হয়ে থাকে। তো এখানে কি রয়েছে, যে এই বাক্কাল ক্যাভিটিটা আমরা দেখতে পাচ্ছি, যা ঠোঁট দ্বারা কি থাকে, আবৃত অবস্থা আছে, এবং হাঁ করলে আমরা এর বিভিন্ন অংশগুলো বা অঞ্চলগুলো দেখতে পাই। উপরের দিকে আমরা কি একটা প্যালেট দেখতে পাচ্ছি, নিচের দিকেও একটা প্যালেট থাকে এখানে। ওকে, তাহলে আমাদের জিহ্বা এবং দাঁতকে যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা জিহ্বার মধ্যে বিভিন্ন রকম স্বাদ অঞ্চল দেখতে পাই। এরপর হচ্ছে যে আমাদের এই যে আমরা টেস্ট বাড বা এই যে এটাকে আমরা বলছি হলো স্বাদকুড়ি, যার মাধ্যমে আমরা জিহ্বা থেকে স্বাদ কি হয়, একটা সেন্সরি অর্গান, আমাদের জিহ্বা অনেক স্ট্রং একটা সেন্সরি অর্গান, যার ভেতর দিয়ে বিভিন্ন রকম টেস্ট আমরা কি করে থাকি, টেস্ট করে থাকি এখানে। এবার একটা ডেন্টাল ফর্মুলা এখানে রয়েছে, সেই ডেন্টাল ফর্মুলা এগুলো সম্পর্কে চলো একটা একটা করে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আমাদের এই যে দুপাটি যে দাঁত রয়েছে, দাঁতের একটা কি রয়েছে, দন্ত সংকেত রয়েছে। তারও আগে চলো আমরা জিহ্বার যে বিভিন্ন রকম স্বাদ অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই। ধরে নাও যে অনেক সময় আমাদের মায়েরা কি করে, যে লবণ টেস্ট করার জন্য জিহ্বার ডগার মধ্যে কি করে, তরকারি টেস্ট করার জন্য জিহ্বার ডগায় দিয়ে থাকে, যে হ্যাঁ লবণ হলো কিনা। তো এই লবণ জিহ্বার ডগার মধ্যে কেন দিতে হয়? মা তো আর সায়েন্টিস্ট না, মা তো আর বিজ্ঞানী না, মা তো আর জুলজিস্ট না,
তাহলে মা কিভাবে জানে? মা কোনোভাবে জেনেছে যে জিহ্বার ডগার মধ্যে দিলেই এখানে সল্টি বা লবণাক্ততা এটা এখান থেকে কি করা হয়, পরিমাপ করা যায় বা পরীক্ষা করা যায়। তেমনি আমাদের সুইট বা মিষ্টি জিহ্বার এই অঞ্চলটা কি করে, সে পরখ করতে পারে, টেস্ট করতে পারে, চেক করতে পারে বা টেস্ট নিতে পারে। জিহ্বার এই দুই পাশে সাওয়ার মানে হলো কি, অম্লত্ব, টক জাতীয় উপাদানগুলো সে কি করতে পারে, এখান থেকে হলো সে সেই টেস্ট বার্ডের মাধ্যমে সে সেন্সগুলো নিতে পারে। এবং একেবারেই পেছনের যে জিহ্বার অঞ্চলটা আছে সেটা হচ্ছে বিটার, তিতা জাতীয় যে উপাদানগুলো। এই জন্য আমরা যখন ওষুধ খাই তখন তিতাটা একবারে গলার মধ্যে গিয়ে লেগে যায়। অর্থাৎ তিতা যদি সামনের ডগার মধ্যে লাগতো তাহলে ওষুধ হয়তো অনেকেই ফেলে দিত, কিন্তু যখন একেবারেই তিতা ভেতরের দিকে চলে যায় তখনই হয়তো তিতার যে তিক্ততা, সেই তিক্ততা এখানে কি হয়, টেস্টেড হয়ে থাকে। এই জন্য হয়তো ওষুধ ভেতরে যাওয়ার সময় এই তিক্ততাটা মানে অনুভূত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু লক্ষ্য করি যে আমাদের ডেন্টাল ফর্মুলা প্রায়শই আসে পরীক্ষায়। এই জায়গা থেকে কিন্তু প্রায় ছোটোখাটো বিভিন্ন প্রশ্ন আমরা পেয়ে থাকি এবং অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অনেক কোশ্চেন হয়ে থাকে। বিশেষ করে I2C1P2M3 বাই I2C1P2M3 আমাদের ঠিক এখান থেকে শুরু করে ডান দিকে এবং বাম দিকে উপরে হলো 8টি, নিচে হলো 8টি, 16টি, উপরে 8টি, নিচে 8টি, 16টি, এভাবে আমাদের কি আছে, উপরে 16টি, নিচে 16টি, 32টি দাঁত রয়েছে এবং এখানে কয়েক টাইপ বা ধরন রয়েছে। আমরা আমাদের এক পাশে ঠিক এই দিকের 8টি, নিচের 8টি এভাবে যদি পরিমাপ করি বা হিসাব করি তাহলে I2 মানে হলো কি ইনসিজর টিথ, ওকে, যেগুলো দিয়ে আমরা কাটি, সামনের যে দাঁত, কর্তন দাঁত আছে। এবার হচ্ছে যে ক্যানাইন টিথ, ওকে, সেদন দাঁত। তারপর হচ্ছে প্রিমোলার টিথ, প্রিমোলার, এখানে দেখতে পাচ্ছি প্রিমোলার, যে দাঁত দিয়ে আমরা কি অগ্রপেশন আমরা করে থাকি, ঠিক আছে। পেশনের মূল কাজটা করে হলো মোলার, তার সামনে আমরা একটা অগ্রপেশন দাঁত বলে থাকি। এবং M3 আমাদের মোলার টিথ, এখান থেকে আমরা বলছি যেগুলো হচ্ছে আমাদের মোলার টিথ, M3 যাকে বলছি আমরা, এই মোলার টিথ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখো, এই পেছনের এদিকে মোলার টিথ, হ্যাঁ, আক্কেল দাঁত বলি না আমরা, এগুলো হচ্ছে মোলার টিথ। এগুলো দিয়ে আমরা কি করে থাকি, প্রেশন দিয়ে থাকি, খাবার দাবার খুব বেশি পরিমাণে চিবিয়ে আমরা এগুলো প্রেশন করে থাকি, করে আমরা খাদ্যদ্রব্যকে কাইম বা আমরা একটা বোলাসে রূপান্তর করে সেটা আমাদের ইসোফাগাস দিয়ে স্টোমাকে চলে যায়। তো এই দন্ত ফর্মুলাটা তোমাদের জানতে হবে। I2, তারপর হচ্ছে কি C1 বা ক্যানাইন 1, এরপর হচ্ছে কি P2 প্রিমোলার 2, M3 মানে হচ্ছে মোলার 3, এবং উপরে এবং নিচে এই দন্ত ফর্মুলা আমাদের রাখতে হবে। তা আমাদের দাঁতের এই যে বিভিন্ন প্রকৃতি রয়েছে, আমরাকে এই দাঁতের প্রকৃতিকে আমরা বলে থাকি কি হেটারোডন্ট প্রকৃতির। আবার আমাদের দাঁত কি হয়, একবার দুধ দাঁত ওঠে আর একবার কি দাঁত পড়ে যায়। দুধ দাঁত এই যে বাচ্চাদের ক্ষেত্রে উঠে থাকে আবার পড়ে যায়, সেক্ষেত্রে দুধ দাঁতের সংখ্যা থাকে হলো 20টি। সাধারণত আমাদের দাঁতের সংখ্যা হলো টোটাল হচ্ছে কতটি, 32টি, বাচ্চাদের ক্ষেত্রে হলো কতটি, 20টি হয়ে থাকে। এই দুবার যে দাঁত পড়ে যাচ্ছে সেগুলোকে আমরা বলছি ডিফাইডন্ট প্রকৃতির। আমাদের দাঁতের এই একবার ওঠে আবার আরেকবার পড়ে যায়, সেগুলো হচ্ছে কি ডিফাইডন্ট প্রকৃতির। এবং দাঁতের যে বিভিন্ন রকম টাইপস আছে এই জন্য বলা হয়ে থাকে হেটারোডন্ট, মানে বিভিন্ন প্রকৃতির দাঁত আমাদের চোয়ালের মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা হলো এই পেছনের দিকে দেখতে পাচ্ছি একটি আলজিহ্বা বা এপিগ্লোটিস। আলজিহ্বার কি কাজ, যখন আমরা খাবার গ্রহণ করি তখন আমাদের সেই খাবারটা কি করে, সে শ্বাসনালীর ভেতরে যেতে দেয় না, সে ঢেকে রাখে, এটিকে আমরা বলছি হলো এপিগ্লোটিস। এরপর আমরা এটিও দেখছি যে এখানে আমাদের কি রয়েছে, টনসিল, এই দুই পাশে আমাদের কি রয়েছে, টনসিল রয়েছে। শিক্ষার্থীরা, এবার মুখ ব্যবহারের বিভিন্ন অংশ সম্পর্কে তো আমরা জানলাম, তাহলে দাঁতের কি দাঁতের বিভিন্ন রকম কাজ রয়েছে। কোনো দাঁত কেটে ফেলে, কোনো দাঁত কি করে ইনসিজর কাটে, ক্যানাইন হলো ছিঁড়ে ফেলে, চর্বণ দাঁত আছে এবং পেশন দাঁত রয়েছে। এখানে আমাদের তালুর যে কাজ আছে সেখানে তালুর কাজও আমরা দেখতে পাই। লালা গ্রন্থি, 3 ধরনের লালা গ্রন্থির কথা বলেছি তোমাদের, প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবং আমাদের মুখ বিবরের প্রধান কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করা, খাদ্য চর্বণ করা, খাবারকে রেডি করা, লালার সাথে মিশ্রণ করা, স্বাদ গ্রহণ করা, গলাধঃকরণে সহায়তা করা এবং সে মুখের সুরক্ষা করা। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা গলবিল সম্পর্কে জেনে নিই, গলবিলের গঠন এবং বিভিন্ন অংশসমূহ। গলবিলকে আমরা যদি একবারে ফ্রন্ট ভিউ থেকে দেখি, ফ্রন্টাল ভিউ থেকে, তাহলে এই অঞ্চলটি হচ্ছে আমাদের নাক গহ্বর এবং এটি হচ্ছে আমাদের মুখ গহ্বর, ওরোফেরিংস, এটি হচ্ছে নাক গহ্বর, ন্যাজোফেরিংস এবং ল্যারিঙ্গোফেরিংস। আমাদের এই গলার, যেটাকে আমরা মূলত গলা বলে থাকি, সেটি হচ্ছে আমাদের ল্যারিঙ্গোফেরিংস বলা হয়ে থাকে। পার্শ্ব ভিউ থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই হচ্ছে আমাদের নাক গহ্বর, ন্যাজোফেরিংস, এই হচ্ছে আমাদের মুখ বিহবর। আমরা মুখ বিহবর সম্পর্কে একটু আগে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে ওরোফেরিংস এবং এই অঞ্চল হচ্ছে ল্যারিঙ্গোফেরিংস। ল্যারিঙ্গোফেরিংসের মধ্যে আমাদের কি রয়েছে, এপিগ্লোটিস রয়েছে,
যেটি আমাদের খাদ্যদ্রব্য শ্বাসনালীর ভেতরে প্রবেশ করতে কি করে, আলজিহবা, এটি বাধা প্রদান করে। ল্যারিঙ্গোফ্যারিংসের মধ্যে রয়েছে আমাদের ভয়েস বক্স বা ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডটা তরুণাস্তে নির্মিত, যার মাধ্যমে এই যে আমি শব্দ তৈরি করছি, আমরা সবাই শব্দ উৎপাদন করতে পারি, এই ভয়েস বক্সের মাধ্যমে আমরা সেটি করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এগুলোর গুরুত্বপূর্ণ যে কাজ রয়েছে, সেই কাজের অন্যতম অংশটা হচ্ছে খাদ্য গিলতে কি করে সহায়তা করে থাকে, খাদ্য গলাধকরণে সহায়তা করে থাকে, এবং আমাদের শ্বাস প্রশ্বাস ক্ষেত্রে, বায়ু চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওই ভয়েস বক্সের মাধ্যমে সেটি হচ্ছে কি কণ্ঠস্বর উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং প্রোটেকশন, ফার্স্ট লেভেল যে আমাদের হলো বা ফার্স্ট লেয়ার আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে, তার মাধ্যমে ধুলাবালি কিংবা রোগ জীবাণু আমাদের অভ্যন্তরে প্রবেশ করার ক্ষেত্রে এবং সেগুলোকে তারা হলো প্রোটেক্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের এই পৌষ্টিকতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ একটি অঞ্চল রয়েছে, সেটি হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা নালী, যাকে আমরা বলেছিল ইসোফ্যাগাস। এই ইসোফ্যাগাস হচ্ছে 18 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত কি হয়ে থাকে, এটি লম্বা হয়ে থাকে বা দৈর্ঘ্যে হয়ে থাকে, এবং এর মাধ্যমে হলো পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে এর ভেতর দিয়ে খাদ্যদ্রব্য কোথায় প্রবেশ করে, স্টোমাকের ভেতরে প্রবেশ করে। এবং এই পর্যায়ে আমরা একটু স্টোমাক, আমাদের সবচেয়ে শক্তিশালী পেশিবহুল যে অর্গান রয়েছে সেটি হচ্ছে স্টোমাক। এই স্টোমাক সম্পর্কে চলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা একটু দেখার চেষ্টা করছি যে আমাদের এই যে মুখ বিবর থেকে শুরু করে যে জার্নিটা স্টার্ট হয়েছে, সেই জার্নি সম্পর্কে চলো একটু জানার চেষ্টা করি আমরা। এই জার্নিটা আমাদের স্টার্ট হয় আমাদের এই পৌষ্টিকতন্ত্রের, দেখো বিভিন্ন রকম নালী আমরা দেখতে পাচ্ছি, পুরোটাই একটা নালী, অর্থাৎ এর মধ্যে নালিকা রয়েছে যেমন, তেমনই এর মধ্যে বিভিন্ন গ্ল্যান্ড বা এর মধ্যে বিভিন্ন রকম কি আছে, গ্রন্থি আছে। এটি স্টার্টই হয় আমাদের মুখ বিবর থেকে, এবং এই মুখ বিবর দিয়ে শুরু হয়ে এটি হচ্ছে ইসোফ্যাগাস বা অন্ননালী, স্টোমাক, এরপর গ্ল্যান্ড, যকৃৎ, তারপর হচ্ছে আমাদের গল ব্লাডার, আমাদের অগ্নাশয়, এবং শেষ পর্যন্ত আমাদের বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত এর মাধ্যমে। আমরা যদি আরেকটু ভালোভাবে একটু লক্ষ্য করো, আমাদের এটি স্টার্ট হলো হয়ে সেটি কোথায়, অন্ননালী, তারপর সেটি কোথায়, আমাদের এই যকৃৎকে হাইলাইট করা হচ্ছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পিত্তথলি এবং আমাদের অগ্নাশয়, এবং এরপরে এই গ্রন্থিগুলোর সাথে কোথায়, আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। এই যে পুরো বিষয়টা, এটি হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো। তো এই পর্যায়ে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি কার সম্পর্কে, পাকস্থলী সম্পর্কে, যে অন্ননালীর পরেই অন্ননালীটা এসে মিলিত হয় কার সাথে, পাকস্থলীর সাথে, এবং ডায়াফ্রামের নিচে উদরের উপরে অবস্থিত প্রায় 25 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার চওড়া বাঁকানো একটা থলি, এবং যার ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 মিলিলিটার পর্যন্ত। অর্থাৎ এর বেশি পরিমাণে আসলে আমরা কখনো খাওয়ার চেষ্টা করব না। ওকে, এটিও একটু মনে রাখার বিষয়। 1000 থেকে 1500 মিলিলিটার পর্যন্ত আমরা খেতে পারি বা আমাদের পাকস্থলী ধারণ করতে পারে। অবশ্যই এটি মানবদেহের আকার আকৃতি বা অনেকের পাকস্থলীর আকারের উপরও কী করে, নির্ভর করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাকস্থলীর আরও বিভিন্ন অংশগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি। শুরুতেই আমরা বলছি এটি হচ্ছে পাকস্থলীর এই রিজিয়নকে বলছি আমরা কার্ডিয়াক রিজিয়ন, এবং এই কার্ডিয়াক স্ফিংটার সেটি হচ্ছে অন্ননালীর সাথে যুক্ত অবস্থা থেকে পাকস্থলীর সাথে মিলিত হয়। এটি পাকস্থলীর ভেতরে খাদ্যদ্রব্য আসার ক্ষেত্রে প্রথমে এই স্ফিংটারটা কী করে, নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে পাকস্থলীর এই পুরো অঞ্চলকে আমরা পাকস্থলীর দেহ বলেছি, এই পুরোটাকে বলছি আমরা পাকস্থলীর দেহ। পাকস্থলীর এই উপরের দিকের অঞ্চলটাকে বলছি আমরা ফান্ডাস। এই অঞ্চলটি হলো কার্ডিয়াক, এই অঞ্চলটি হচ্ছে ফান্ডাস, এবং এই অঞ্চলটির নাম হলো পাইলোরিক বা পাইলোরাস। এই অঞ্চলের নাম বলছি আমরা পাইলোরাস। পাকস্থলীর সাথে একেবারে পেছনের দিকে অন্ত্রের যে শুরুটা, তাকে আমরা এই বাঁকানো অঞ্চলটার নাম বলছি আমরা ডিওডেনাম। এই অঞ্চলের নাম বলছি আমরা ডিওডেনাম। পাকস্থলীর মধ্যে অনেকগুলো পেশির স্তর রয়েছে। এই পেশির স্তরগুলোতে একটু লক্ষ্য করো, অনুদৈর্ঘ্য পেশি স্তর, বৃত্তাকার পেশি স্তর এবং আড়াআড়ি পেশি স্তর। আমরা কয়েক ধরনের পেশির স্তর এখানে লক্ষ্য করলাম। পাকস্থলীর ভেতরের দিকে কি থাকে, রুগী থাকে। ভাঁজ হয়ে থাকা যে অঞ্চলগুলো রয়েছে তাকে বলেছে আমরা রুগী, এবং এই অঞ্চলকে আমরা বলছি হলো পাইলোরাস পাকস্থলীর। এই হচ্ছে আমাদের স্টোমাক বা স্টোমাকের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানলাম। আমরা আরও বিস্তারিত একটু জানার চেষ্টা করব যে আমাদের এই স্টোমাকের মধ্যে যে বিভিন্ন পেশির স্তরগুলো আছে, এগুলো কিভাবে সন্নিবেশিত আছে। চলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এখান থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্টোমাককে দেখতে পাচ্ছি যে স্টোমাকের এই গঠনটাকে আমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। ভেতরের দিকে কি থাকে, স্নায়ুর জালক থাকে, এখানে রক্তজালিকাও বিস্তৃত অবস্থা থেকে। এই যে এখানে দেখো বিভিন্ন রকম পেশির স্তর, লঙ্গিটুডিনাল মানে লম্বালম্বী পেশির স্তর আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সার্কুলার, যেগুলো কি
এরকমভাবে বৃত্তাকার পেশির স্তর রয়েছে এখানে, সার্কুলার পেশির স্তর এবং অবলিক পেশির স্তর, এইভাবে যে পেশির স্তরগুলো আছে সেই পেশির স্তরগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এই কারণে বলা হয়ে থাকে সবচেয়ে পেশিবহুল এবং সবচেয়ে শক্তিশালী অর্গান কিন্তু আমাদের স্টোমাক বা পাকস্থলী, যদিও সেটি অনেকটা নরম বা মাংসল, কিন্তু এই বিভিন্ন রকম পেশির স্তরগুলো থাকার কারণে দেখো এখানে সার্কুলার মাসেল আমরা দেখতে পাচ্ছি, যে এগুলো হচ্ছে সার্কুলার মাসেল, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে আরারি মাসেল। এই বিভিন্ন রকম মাসেল থাকার কারণে কিন্তু আমরা আমাদের এই স্টোমাককে অনেক বেশি পরিমাণে শক্তিশালী বলে থাকি এবং তার ধারণ ক্ষমতাও অন্য যে কোনো অর্গানের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা এই পাকস্থলীর বিভিন্ন অংশগুলো সম্পর্কে তো আমরা জানলাম, দেখলাম যে বিভিন্ন অংশগুলো রয়েছে। এই পর্যায়ে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে পাকস্থলীর মূল কাজ কি। এখানে মূল কাজটা আমরা একটু জানার চেষ্টা করি। কাজ হচ্ছে খাদ্য সংরক্ষণ করা, খাদ্য মিশ্রণ করা, পরিপাক প্রক্রিয়া সহায়তা করা, জীবাণু নাশ করা এবং পাচক রস নিঃসরণ করা। এই হচ্ছে পাকস্থলীর অন্যতম প্রধান কাজ। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটু দেখতে পাচ্ছি যেখানে পাকস্থলীর গঠনের ক্ষেত্রে বিভিন্ন অংশগুলো কার্ডিয়াক, ফান্ডাক, দেহ এবং পাইলোরাস যে তিনটি অঞ্চল রয়েছে এবং কি কি কাজ করে সেগুলো সম্পর্কে তো আমরা জানলামই। এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি যে আমাদের পাকস্থলীর পরেই যে অঞ্চলটি রয়েছে সেটি হচ্ছে কি আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র। এই যে আমাদের দেহের অভ্যন্তরে দেখো যে বৃহদান্ত্র, এই হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রের আগে আমাদের কি রয়েছে? ক্ষুদ্রান্ত রয়েছে। এই পাছানো গোছানো যে অঞ্চলটা রয়েছে তাকে বলছে আমরা ক্ষুদ্রান্ত, যার ভেতরেই মূলত খাদ্যদ্রব্য কি হয়, শেষ পর্যায়ে পরিপাক হয় এবং শোষিত হয়ে থাকে। এই ক্ষুদ্রান্ত্রের বা স্মল ইন্টেস্টাইনের গঠন যদি আমরা একটু লক্ষ্য করি, তার আগে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে পাইলোরাস থেকে শুরু করে বৃহদান্ত্রের পূর্ব পর্যন্ত 6 থেকে 8 মিটার লম্বা যে অংশটা তাকে বলছি আমরা ক্ষুদ্রান্ত। এর গঠন যদি আমরা একটু লক্ষ্য করি বা এর তিনটি অংশ যদি আমরা লক্ষ্য করি, প্রথম অংশ হচ্ছে কি ডিওডেনাম। এই যে এই অঞ্চলের নাম বলছি আমরা কি ডিওডেনাম। এরপরের যে অঞ্চলটা রয়েছে সেটি হচ্ছে কি জেজুনাম, এবং জেজুনামের পরে এই যে এখানে যেটি বৃহদান্ত্রের সাথে মিশে গেছে সেটি হচ্ছে ইলিয়াম। বৃহদান্ত্রের এখানে সিকামের সাথে সে কি হয়েছে? যুক্ত হয়েছে, ওকে। এবং ইলিওকোলিক স্ফিংটারের মাধ্যমে সে কি হয়? এখানে যুক্ত অবস্থা থাকে। এ হচ্ছে ক্ষুদ্রান্ত্রের বিভিন্ন পার্ট। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষুদ্রান্ত্রের গঠন যদি আরও ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করি, ক্ষুদ্রান্তকে যদি আমরা সেকশন করি, তাহলে ক্ষুদ্রান্তের ভেতরের দিকে আমরা এরকম কি দেখতে পাই? ভিলাই এবং মাইক্রোভিলাই দেখতে পাই। ক্ষুদ্রান্তের ভেতরের দিকে যে ভাঁজ থাকে সে ভাঁজকে বলা হয়ে থাকে প্লিকা, এবং প্লিকার ভাঁজগুলো এই ভেতরের দিকে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, যে অভিক্ষেপগুলোকে আমরা বলছি হলো ভিলাই। আর ভিলাইগুলোর ভেতরে আবার কি থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র একক থাকে, যার ভেতরেই মূলত বিভিন্ন খাদ্যদ্রব্য কি হতে পারে? অ্যাবজর্ব হতে পারে। এই যে বিভিন্ন উপাদানগুলো এর ভেতরের দিকে যে রক্তবাহিকা থাকে এবং এর ভেতরে ল্যাকটিয়াল থাকে, তার মাধ্যমে এগুলো কি হতে পারে? বিভিন্ন খাদ্য উপাদানগুলো অ্যাবজর্ব হতে পারে এবং সেগুলো কোষ থেকে কোষের অভ্যন্তরে পৌঁছে দেওয়ার দায়িত্বকার এই ক্ষুদ্রান্ত্রের। তাহলে পাকস্থলীর পরে এবং বৃহদান্ত্রের আগে তাদের অবস্থান, এবং আমরা সেটি দেখেছি 6 থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এটি মূল কাজ কি করে থাকে? মূল কাজ পরিপাক সম্পন্ন করে, পুষ্টি শোষণ করে এবং পুষ্টি রক্তে প্রবেশ করার ক্ষেত্রে সহায়তা করে, হজম প্রক্রিয়া সহায়তা করে। মানে এরাও এনজাইম সেক্রেশন করে, বিভিন্ন রকম ইন্টেস্টিনাল এনজাইমগুলো সেক্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে কি করে? তারা খুব ভালোভাবে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে বা পরিপাক প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা, ইলিয়ামের অন্তঃপ্রাচীরের যে ভিলাইয়ের কথা আমরা বললাম, আবারও এখানে দেখো এই হচ্ছে ভিলাই, যার মধ্যে বিভিন্ন রক্তবাহিকাগুলো অবস্থান করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এলিমেন্টারি ক্যানেলের একদম শেষ দিকে চলে এসেছি। এটি হচ্ছে আমাদের বৃহদান্ত্র। ক্ষুদ্রান্তের পরের যে অংশ তাকে বলেছি আমরা কি? বৃহদান্ত্র। অর্থাৎ ক্ষুদ্রান্তের পরবর্তীতে মোটা নলাকৃতির অংশকে আমরা বৃহদান্ত্র বলে থাকি। এটি 2 মিটার লম্বা এবং এর মধ্যে যে অংশগুলো রয়েছে সিকাম, কোলন, মলাশয় এবং শেষ পর্যন্ত পায়ুছিদ্র নিয়ে এটি গঠিত। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আমাদের দেহের যে কোলনটা রয়েছে অর্থাৎ বৃহদান্ত্র রয়েছে সেটি দেখতে পাচ্ছি। এই কোলনের এই যে উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে উপরের দিকে যেটা উঠে গেছে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, এটি হচ্ছে ট্রান্সভার্স কোলন, এবং যেটি নিচের দিকে নেমে গেছে সেটি নিম্নগামী কোলন, এবং এটি হচ্ছে সিগময়েড কোলন এখানে। আর এই হচ্ছে মলাশয়, আর এই হচ্ছে অ্যানাস। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে দেখো যে এটি হচ্ছে অনুপ্রস্থ কোলন, ঊর্ধ্বগামী কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। এই যে বাঁকানো অংশের নাম বলছে আমরা সিগময়েড কোলন, এবং এই হচ্ছে মলাশয়। তো এর মধ্যে কি থাকে? আবার অ্যাপেন্ডিক্স থাকে,
এবং এই অঞ্চলটাকে বলছি আমরা হলো সিকাম। এই সিকামের সাথেই কিন্তু কি যুক্ত থাকে, ইলিয়াম এসে কি হয়, ইলিওকোলিক স্ফিংক্টারের মাধ্যমে তার মাধ্যমে কি থাকে, যুক্ত অবস্থা থাকে। তো এরা কি করে, যে পানি এবং লবণ শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এরা উপকারী ব্যাকটেরিয়ার যে আবাসস্থল হিসেবে সেটি কাজ করে, পাশাপাশি এরা হজম প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা এই পুরো পরিপাকের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে পরিপাকতন্ত্র সেটি আমরা জানি। খাদ্য গ্রহণের ক্ষেত্রে তারা কি করে, মুখ ও খাদ্যনালীর মাধ্যমে শরীর খাদ্য গ্রহণ করে থাকে। পরিপাক, তারা বিভিন্ন এনজাইমের মাধ্যমে পরিপাক করে থাকে। পুষ্টি শোষণ প্রক্রিয়া, বিভিন্ন রকম পুষ্টি তারা কি করে, দ্রব্যগুলো, নিউট্রিয়েন্ট উপাদানগুলো তারা পরিপাকের পর যে সরল উপাদান তৈরি হয় সেগুলোকে গ্রহণ করে থাকে। শক্তি উৎপাদন করে থাকে এবং দেহের গঠন ও মেরামতের কাজ করে থাকে, বর্জ্য অপসারণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটু জ্ঞানমূলক বিভিন্ন রকম প্রশ্ন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কতটি? আমরা জানি 32টি। পাকস্থলীর কোন অংশে পাইলোরিক স্ফিংক্টার থাকে? পাইলোরাস অঞ্চলের মধ্যে। লালা গ্রন্থি কতটি এবং কোথায় অবস্থিত? লালা গ্রন্থি হলো তিন জোড়া আর কি, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার। কোথায় কোথায় অবস্থিত আমরা জানি, যে কানের নিচে, জিহ্বার নিচে এবং আমাদের চোয়ালের মধ্যে। পরিপাক কি? দেখো অসংখ্যবার এই প্রশ্নটা এসেছে, আমি তোমাদের বলেছিলাম। এবং লালা কি? লালা কি হচ্ছে এক ধরনের স্বচ্ছ তরল জাতীয় উপাদান, যার মধ্যে বিভিন্ন রকম কি থাকে, টায়ালিন এনজাইম থাকে এবং এই লালার উপাদানটির মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল কিছুটা ক্ষারীয় হয়ে থাকে এই লালার প্রকৃতি। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটু দেখতে পাচ্ছি যে পাকস্থলীর মিউকাসের গুরুত্ব ব্যাখ্যা করো। চট্টগ্রাম বোর্ডে এসেছে 2018-তে। HCl পাকস্থলীতে কতগুলো ভূমিকা পালন করে বর্ণনা করো। এই যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন এসেছে। রাজশাহী বোর্ডে 2021 সালে পাকস্থলীর রুগীর গুরুত্ব কি? দেখো, রুগী ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে যে অঞ্চলটা, সেটা হচ্ছে রুগী। রুগীর গুরুত্ব কি? এই ভাঁজ হয়ে থাকার অঞ্চলের কারণে তার উপরে মিউকাসের স্তর জন্মে থাকে এবং সেটি হচ্ছে কি, খাদ্যদ্রব্যকে পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে হলো খাদ্যদ্রব্যের মধ্যে একটা চলন তৈরি করতে পারে। পরিপাকতন্ত্র বলতে কি বোঝায়? দিনাজপুর বোর্ডে এসেছে। এবং খাদ্যের প্রয়োজনীয়তা কি, সেটি যশোর বোর্ডের মধ্যে এসেছে 2016 সালে। তো এই প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। MCQ এ মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কতটি? কুমিল্লা বোর্ডে এসেছে 21 সালে এবং আমরা জানি স্থায়ী দাঁত হচ্ছে কতটি? 32টি। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে পাকস্থলী সম্পর্কে কোনগুলো সত্য। এখানে একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন এসেছে যে কাইম পাকস্থলীতে তৈরি হয়, পেপসিন প্রোটিন ভাঙে, মিউকাস দেয়াল ক্ষতিগ্রস্ত করে। রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে এবং আমরা জানি যে সেটি হচ্ছে কি, এই উত্তরটি হচ্ছে 1 ও 2, অর্থাৎ কাইম পাকস্থলী তৈরি হয় এবং পেপসিন প্রোটিন ভাঙে। মানুষের দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অগ্নাশয়, যকৃৎ, লালা গ্রন্থি নাকি থাইরয়েড? আমরা জানি যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। নিচের কোনটি মানুষের একটি মিশ্র গ্রন্থি? যকৃৎ, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয় নাকি পিটুইটারি? আমরা জানি অগ্নাশয় হচ্ছে মানুষের একটি মিশ্র গ্রন্থি। একই সাথে সে কী করতে পারে? হরমোন এবং এনজাইম দুটিই ক্ষরণ করতে পারে। পিত্তরস তৈরি হয় শরীরের কোন অঙ্গে? পিত্তাশয়, যকৃৎ, অগ্নাশয়। পিত্তাশয়ের মধ্যে কিন্তু পিত্তরস তৈরি হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখো, এটি যকৃতে তৈরি হয় আর পিত্তাশয়ের মধ্যে এসে জমা হয়। অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রশ্নটির উত্তর দিতে ভুল করে। ওকে, এই জন্য ভালো করে একটু মাথায় রাখো যে পিত্তরস তৈরি হয় কোন জায়গায়? পিত্তরস তৈরি হয় যকৃতে, কিন্তু জমা থাকে হলো পিত্তাশয়ে। ম্যাক্সিমামই এখানে ভুল করে থাকে। এছাড়াও আমরা বোর্ড এবং মেডিকেল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে একটু উল্লেখ করি, একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো কাজে লাগবে। যেমন মুখে কেবল স্টার্চ পরিপাক হয়, প্রোটিন ও চর্বি পরিপাক হয় না, তথ্যটা জানা দরকার। সেলিভারি অ্যামাইলেজ, এটাকে আমরা বলছি টায়ালিন, 2 নামেই আসে অনেক সময়। স্থায়ী দাঁত 32টি, অস্থায়ী হলো 20টি শিশুদের ক্ষেত্রে। এটা পার্থক্য মনে রাখার জন্য আমরা ফর্মুলা জানি, ইনসিজোর, ক্যানাইন, প্রিমোলার এবং মোরাল, ICPM। এবং কাইম পাকস্থলীর আধা তরল অম্লীয় পদার্থ এবং পিএইচ মান হচ্ছে 1.5 থেকে 3.5। দন্তবিন্যাসটা এই যে এটি ভালো করে মাথায় রাখা দরকার। পাকস্থলীর স্তরগুলো জানা দরকার ভালো করে। পাকস্থলীর বিভিন্ন পেশি স্তর, 3 ধরনের পেশি স্তর, বৃত্তাকার, অনুদৈর্ঘ্য পেশি স্তর এবং আড়াআড়ি পেশি স্তরগুলো ভালোভাবে জানা দরকার। এপিগ্লোটিসের কাজ কি, আলজিহ্বার কাজ কি এবং লালার উপাদানগুলো সম্পর্কে ভালোভাবে জেনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জানলাম যে আমাদের এই অধ্যায়ের এই টপিকটা যেহেতু অনেক বড়, এই জন্য আমরা এটাকে 3টি ভাগে ভাগ করেছি। আজকে প্রথম ভাগটি আলোচনা হলো 3য় অধ্যায়ের প্রথম লেসনের প্রথম ভাগটি আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি যদি তোমরা এগুলো খুব ভালোভাবে অনুশীলন করতে পারো, আমাদের ক্লাসগুলো ভালোভাবে লক্ষ্য করতে পারো, ভালোভাবে তোমরা এগুলো ফলো করো এবং বাসায় একটু হলো যদি চর্চা করো, তাহলে নিশ্চয়ই তোমরা এই বিষয়ে, এই সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার প্রত্যাশা করো তোমরা অবশ্যই সেটি পাবে। এছাড়াও বিভিন্ন মেডিকেল এবং
বায়োলজির যে অনুষদগুলো আছে সেখানেও সবচেয়ে ভালো করার সুযোগ রয়েছে। সত্যি পরিশ্রমকারীকে কখনোই স্রষ্টা নিরাশ করেন না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো